টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তের পর সবথেকে বিরাট বড় খবর, মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ হলেন প্রদেশ কংগ্রেসের প্রতিনিধির দল। তপশিলি জাতি জনকল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ হলেন প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধির দল। বৃহস্পতিবার বিকেলে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায়, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা, কংগ্রেসের এসটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান শব্দ কুমার জামাতিয়া, এসটি নেতা মনমোহন রিয়াং, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সাথে দেখা করেন। রাজ্যপালের কাছে তারা জানান, গত 5ই সেপ্টেম্বর বিধানসভার অধিবেশনে বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেসের বাকি বিধায়করা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ট্রেজারি ব্রাঞ্চের কাছে অভিযোগ করেছিল, মন্ত্রী বিকাশ দেববর্মা আর্থিক দুর্নীতি করছে এবং অর্থাৎ উপজাতি উন্নয়নের জন্য এশিয়ান ব্যাংক থেকে যে 1400 কোটি টাকা ঋণ গ্রহণ করেছে এর উন্নয়নের গুচ্ছ প্রকল্প দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করা হয় মন্ত্রীর বিরুদ্ধে। এই বিষয়ে বিশদ আলোচনাও হয়েছে বিধানসভায়। পরবর্তী সময়ে মন্ত্রী নিজের সাংবাদিক সম্মেলন করে সম্পত্তির সত্যতা স্বীকার করেছেন, কিন্তু লক্ষ্য করা গেছে মন্ত্রী দাবি করছেন তিনি আগে থেকেই এই অর্থ সম্পত্তির অধিকারী। কিন্তু 2023 সালের নির্বাচনের সময় যখন বিকাশ দেববর্মা এফিডেভিট জমা দিয়েছিলেন তখন এত সম্পত্তি তার এফিডেভিটের মধ্যে উল্লেখ ছিল না। তিনি মাত্র 56 লক্ষ টাকা নির্বাচন কমিশনকে দেখিয়েছিলেন এবং সুতরাং গত 1.5 বছরে এত টাকা এবং সম্পত্তির মালিক তিনি কিভাবে হয়েছেন সেটা নিয়েও প্রশ্ন জেগেছে। বিজেপির মন্ত্রী বিধায়কদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করল প্রদেশ কংগ্রেস। বিজেপি এবং তার সহযোগী দলের মন্ত্রী বিধায়ক সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য এবং হুমকির প্রদর্শন করেছে। এর প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শনে সামিল হন কংগ্রেস। বুধবার প্রদেশ কংগ্রেস ভবন থেকে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে পশ্চিম আগরতলা থানার ঘেরাও করে কংগ্রেস কর্মী সমর্থকেরা। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা। প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা জানান, রাহুল গান্ধী জিপকেও টেনে ছিঁড়তে পারলে পুরস্কার মিলবে নগদ 11 লক্ষ টাকা। এরই প্রতিবাদে জানিয়ে আজকে এই বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে শিবসেনা দলের বিধায়ক সঞ্জয় স্বচ্ছতাই সেবা অভিযানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। মন্দিরনগরী উদয়পুরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো রাজ্যভিত্তিক স্বচ্ছতাই সেবা অভিযান। উদয়পুর জামতলাস্থিত জগন্নাথ দিঘির পাড়ে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেছিলেন, সুরক্ষা না থাকলে উন্নয়ন সম্ভব নয়। একটা সময় চীন কিছুদিন পর পর সিনেমা নিয়ে ঝামেলা করত, বর্তমানে চীন কিছুদিন পর পর সিনেমা নিয়ে ঝামেলা করে না। চিন্তা ভাবনা থাকলে, সদিচ্ছা থাকলে সব কিছুই সম্ভব। মুখ্যমন্ত্রী এই দিন নাম না করে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের সমালোচনা করেছিলেন। তিনি মিথ্যা কথা বলে নিজেকে বড় নেতা প্রমাণ করতে ব্যস্ত। নিজের বিধায়ক পদ টিকিয়ে রাখার জন্য বর্তমানে তিনি কমিউনিস্টদের সাথে হাত মিলিয়েছেন। মুখ্যমন্ত্রী এই দিন অভিযোগ করলেন, জম্মু কাশ্মীরের একটা সময় স্বাধীনতা ছিল না, সেখানে ক্ষমতায় ছিল পারিবারিক দল, সেই দলগুলির সাথে সন্ত্রাসীদের সম্পর্ক ছিল। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। সাংবাদিক হত্যাকাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজ্যপালের কাছে স্মারকলিপি প্রদান করল ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে আজ রাজ্যপালের কাছে এক স্মারকলিপি প্রদান করা হয় এবং এই দিনের এই সাক্ষাৎকারে 2017 সালে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক এবং শান্তনু ভৌমিকের হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে বিলম্বের বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপের দাবি করা হয়েছে। আসলে ধর্মের ভিত্তিতে বিভাজন তৈরি করাই আসল লক্ষ্য ছিল মানিক সরকার এবং কালী মূর্তির ভাঙা এবং পরবর্তী সামগ্রিক ঘটনা একটি পরিকল্পিত ঘটনা। আসলে ধর্মের ভিত্তিতে বিভাজন তৈরি করার আসলেই লক্ষ্য ছিল। আজ রানীর বাজারের দুর্গানগর এলাকা পরিদর্শনে গিয়ে একথা বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এই দিন সাংবাদিকদের মুখোমুখি হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন, রানীর বাজার ঘটনার পরের দিন সিপিএম নেতৃত্বরা পরিদর্শনে আসতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। আজ তৃতীয়বার চেষ্টা করার পর আসা হয়েছে। তার কথায় কালীমূর্তি ভাঙা এবং পরবর্তী সামগ্রিক ঘটনা নিয়ে একটি পূর্ব পরিকল্পিত ঘটনা। ওই রাতের আমেদের স্লোগান নিয়ে সংখ্যালঘুদের বাড়িঘরে আক্রমণ করা একদম ঠিক হয়নি এবং আসলে দুষ্কৃতিকারীরা বাড়ির চিহ্ন করে আক্রমণ করেছিলেন। বাড়িঘরে লুটপাট চালিয়ে অগ্নিসংযোগ করা হয়েছিল। প্রাণ বাঁচাতে বহু মানুষ জঙ্গলে আশ্রয় নিয়েছে। এই দিন তিনি আরও বলেছিলেন,
ওই রাতে আক্রমণ সংগঠিত করতে পুলিশ কখনো পদক্ষেপ গ্রহণ করেনি। আসলে ধর্মের ভিত্তিতে বিভাজন করাই আসল লক্ষ্য ছিল।